এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে, তো আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছে না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার করে রিট করিয়েছেন। হঠাৎ করে এনসিপিতে ভাটা লেগেছে, কেন সেই উচ্ছ্বাসিত জোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে, সেটাই বাংলাদেশের জনমনের প্রশ্ন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের তোড়জোড় শুরু হয়েছিল বাংলাদেশে, সকল রাজনীতি মত পেশার মানুষরা সেখানে অংশগ্রহণ করে সারা দেশে অরাজকতা শুরু হয়েছে। এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে আর ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য, এবং আজকে ওয়ার্নিং দিয়ে দিছে। আপনি দেখবেন এই ডিসেম্বরের নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে এবং এই প্রেস সেক্রেটারি দেশে থাকবে না। দর্শক বন্ধুরা, শেখ হাসিনার নামে করা মামলাতে যে নাকি মামলা করছে সেই আপনার শেখ হাসিনার নামে সমস্ত মামলা তুলে নিল। আপনার বলতেছিলাম টাঙ্গাইলের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা সহ 193 জনের নামে মামলা করে আপনার বিএনপির একজন কর্মকর্তা শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ঘটনাটা টাঙ্গাইলের, এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। নতুন খবর হচ্ছে অস্ট্রেলিয়ান 43 জন সেনেটর এবং এমপি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তারা চিঠি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্ট্রেলিয়ার 43 জন সিনেটর এবং এমপি তারা মিলে চিঠি পাঠিয়েছেন, এবং চিঠিতে তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার, সর্বদলীয় নির্বাচন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দেশের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন, সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। দেশের সকল আপডেট নিউজ এবং দেশের মধ্যে কি হচ্ছে এগুলা পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই, এবং সেই ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের মনে দেশের রাজনীতি এবং দেশের পরিস্থিতি নিয়ে আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই এইটা জানেন যে দেশের মধ্যে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে, সেইগুলোর প্রেক্ষাপট নিয়ে আমরা কিন্তু অনেক সত্য নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার কিছুটা চেষ্টা করি। এই যে এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। সে পিচ্চি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা। নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিটা তো সরকার এবং এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন, সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছেন 2015 সালে দুইবার, এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই শাহেদের মতো, বাটপার শাহেদের মতো আপনারা দেখেছেন না, বঙ্গভবন গণভবনে একদিনে গেছে 3-4টা পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্পিকার, বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা, প্রোগ্রামে যাওয়া, তিনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন। কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার। সে সাবেক সচিবও না, বিচারপতিও না, আমলাও না, বড় কোনো রাজনৈতিক নেতাও না। তা তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন? আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে। তো এটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে। তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ে এরকম উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে। যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে, সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন, জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে। আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো, আমরা নাম দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হলো, বিএনপির সাথে, জামাতের সাথে, এই ছাত্রদের সাথে, সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে 2 দফায় কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের সেই ভীষণ মিশন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি। সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন,
এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে, নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে, তাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে। তারা নিবন্ধিত হোক, তারপরে নির্বাচন কমিশনে যাবে, আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে। কিভাবে তারা তার পদত্যাগ চায়? এবং গতকালকে সেনা প্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থান শুরু থেকেই আমরা, বিশেষ করে এই 5ই অগস্ট থেকে 3 অগস্ট থেকে আমরা দেখেছি জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব, এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি। আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দু একজন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে, ওইদিকে কর্মসূচি দিতে হবে, নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়তারা করেছে। এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই। তারা কি দেশকে আর একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়? সামরিক বাহিনী তো এই গণ অভ্যুত্থানের সাথে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনা প্রধানই তো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে? কেন তাকে বিতর্কিত করা হচ্ছে? এর কারণ সুস্পষ্ট। এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত 2-4 বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায় 75-এর মতো। আপনারা দেখেছেন সেই সময় পাল্টা রাজনৈতিক অস্থিরতা দেশকে ওই রকম একটা সংকটের দিকে নিয়ে যেতে চায়। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এখন সময়ের দাবি। জাতীয় নির্বাচন যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে প্রশ্ন করে, ভাই আমরা ব্যবসা বিনিয়োগ করব কার উপরে ভরসা করে? কে আমাদের সুরক্ষা দেবে? এমনকি আমরা দেখতে পেলাম যেখানে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ বিক্রি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে তারা আপনার ক্ষমতায় থাকতে চেয়েছিল, তিনি এই আপনার বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এই সরকারও এসে সেই হাসিনার ব্যবস্থাই চালু রাখলো। হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু হাসিনার দেওয়া উদ্যোগ আপনারা বজায় রাখতে চান। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, আপনারা মানবিক করিডোর দিতে চান, কোনো আলাপ আলোচনা ছাড়া। সেনাপ্রধান বলেছে, এই জন্য বলছি যে ওনাকে ধন্যবাদ জানাই যে এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এবং আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না। চট্টগ্রামের একমাত্র বাংলাদেশের কৌশলগত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি টেকনোলজি আনেন, টেকনিক্যাল এক্সপার্ট আনেন, বিশেষজ্ঞ আনেন। হঠাৎ করে এনসিপিতে ভাটা লেগেছে, কেন সেই উচ্ছ্বাসিত জোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে, সেটাই বাংলাদেশের জনমনের প্রশ্ন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের তোড়জোড় শুরু হয়েছিল বাংলাদেশে, সকল রাজনীতি মত পেশার মানুষরা সেখানে অংশগ্রহণ করে ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সেই ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল এনসিপির প্রতি জনগণের ভালোবাসা কেন ভাটা লেগেছে, সেটা এখন জনগণের কাছে, রাজনীতিবিদদের কাছে বিভিন্ন জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে। সাম্প্রতিক সময়ে এনসিপি 2-1টি সমাবেশ করেছে। সেই সমাবেশগুলোতে একেবারে বলা বাহুল্য যে হাতে গোনা কয়েকজন মানুষ উপস্থিত হয়েছে, এবং সেই মানুষগুলোর সংখ্যা ছিল কারো মতে 50 জন, কারো মতে 60 জন, কারো মতে 20-25 জন। সেটা যদি 100 লোক হয়ে থাকে, এনসিপির সমাবেশগুলোতে 100 লোক হওয়া এটা এখন আর জনগণ কামনা করে না। জনগণের কামনা ছিল এনসিপি মানে 10,000, 20,000, 50,000 কিংবা ন্যূনতম 1000-এর অধিক মানুষ কোনো জায়গায় অনুষ্ঠিত হবে, উপস্থিত হবে। কি কারণে এনসিপিতে এখন এই ভাটাটা লেগেছে সেটা এনসিপি যেমন ধরতে পারছে না, কিন্তু সাধারণ জনগণ কিন্তু সেটাকে ধরে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই উদাহরণ দিয়ে বলেন যে যারা স্বাধীনতা এনে দেয় তাদের উত্থানটা অনেক সঠিক সময়ে সঠিকভাবে উত্থান হয়। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি এবং শাসকে রূপান্তরিত হয়েছিলেন, কিন্তু তিনি কোন টেকনিকে হয়েছিলেন এটা আমাদের নতুন প্রজন্মের ভাইদের অনেকের কাছে হয়তো অজানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বোচ্চ জনপ্রিয়তায় সে কারণেই গিয়েছিলেন যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে, জনগণের অধিকারকে খর্ব করে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করলেন, রাজনীতিবিদদেরকে ধ্বংস করলেন, একদলীয় বাকশাল কায়েম করলেন, পত্রপত্রিকা বন্ধ করলেন। জিয়াউর রহমান কিচ্ছু না, তার বিপরীত কাজটা বাংলাদেশে এসে করলেন। আওয়ামী লীগকে কারা অপছন্দ করে, দেশকে যারা পছন্দ করে, কি কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে তার বিপরীত দিক, সেটা যেটাই হোক, বিপরীতটা তিনি গ্রহণ করে জনগণের কাছে জনপ্রিয় হলেন। তিনি মানুষকে মুক্তি স্বাধীনতা দিলেন, জনগণকে ভোটাধিকার ফেরত দিলেন,
তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন, সব দল মতের মানুষদেরকে দলের ভিতরে টেনে নিয়ে আসলেন এবং জায়গা করে দিয়ে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তাদেরকে এস্টাবলিশ করলেন। এনসিপির জন্য একটি বহুত বড় সুযোগ ছিল এই জুলাই বিপ্লবের পরে, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। একদিকে তাদের নেতৃত্বে যেমন এক একজন এক এক ধরনের কথা বলছে, পাশাপাশি তাদের মধ্য থেকে যে এমন কোনো ব্যক্তি যিনি সত্যিকার বাংলাদেশের আবেগকে অনুধাবন করে যেটা বাংলার মানুষ চায় সেটাকে বলবেন করবেন সাহসিকতার সাথে, সেরকম মানুষ পাওয়া যায়নি। আর না পাওয়ার কারণেই আজকের এনসিপির এই দুর্দশা শুরু হয়েছে। আপনারা জানেন এনসিপিকে একটা সময় বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল সবাই স্নেহসুলভ আচরণে দেখেছে। প্রথমে তারা যখন বাংলাদেশের মুজিববাদের গল্প শোনাতে গিয়ে সেই সময় জিয়াবাদকে আবার টেনে এনে বিতর্ক তৈরি করে বিএনপির সাথে খামাখাই দূরত্ব তৈরি করলেন, যেটার কোনো যৌক্তিকতা নেই। মুজিববাদ আর জিয়াবাদ এক হতে পারে না। আপনি কোন বাদে বিশ্বাস করবেন, কোন বাদে করবেন না, সেই কারণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি অপমান করতে পারেন না, তাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিতে পারেন না। তারা বিভিন্ন বক্তব্য দিয়েছে। এরপরে কয়েকদিনে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করেছে বলে গুঞ্জন আছে। শিবির তাদের সভা সমাবেশগুলোতে বেশ বিভিন্নভাবে মানসিকভাবে সাহায্য করেছে, অনেকে হয়তো সশরীরে উপস্থিত হয়েই করেছে, এটাই বাস্তবতা। সব দলেরই মানুষরা সেখানে গিয়েছে, কিন্তু তাদের কমন দাবিগুলোতে যেরকম মানুষ সবাই যায়, যেটা রাষ্ট্রের সবার দরকার, কিন্তু তাদের বেসিক দাবিগুলোতে সেখানে কেউ আর যায় না। যেমন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, মানুষ কিন্তু সবাই গিয়েছে দলমত নির্বিশেষে। কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা কি দেখলাম? পরের দিন যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবার প্রতি, সেই কৃতজ্ঞতা না করতে গিয়ে একজন উপদেষ্টা মাহফুজ সেখানে একটি দলকে বিতর্কিত করলেন, জামাত ইসলামকে টেনে এনে অপমান অপদস্থ করার চেষ্টা করলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে এটা ওনাদের সফলতা। সে কারণেই গতকালকের না পরশু তাদের এই যে সমাবেশ হলো আপনার নির্বাচন কমিশন অফিসের সামনে, 50 থেকে 60 জন মানুষ গুণে একেবারে ডেডিকেটেড মানুষ পাবেন না। এর কারণ হচ্ছে তারা সকলের কাছে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে। তারা জামাত ইসলামের কাছে হারিয়ে ফেলেছে, বিএনপির সাথে হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন তুলতে পারেন যে তারা কি বিএনপি বা জামাতের পেটের ভিতরে থেকে রাজনীতি করবে? না, তারা স্বাধীনভাবে করবে। কিন্তু জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য যে থট, যে চিন্তা, যে ভীষণ মিশন দরকার, তারা সেটা ক্লিয়ার করে দিতে পারেনি। আমি বারবার বলেছি, এদেশে বামতান্ত্রিক একটু বাম ঘেঁষা, একটু অতিরিক্ত উদার পন্থা করে আপনি রাজনীতি করে টিকে থাকতে পারবেন না। এদেশের ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, জনগণের মূল্যবোধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের প্রত্যয়ের সমন্বয়ই আপনাকে আগাতে হবে। আপনি এর মধ্যে উপরের দুইটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে নাচবেন, আপনার সাথে কাউকে পাবেন না, হালে বাতাস পাবেন না। আর আপনি একত্রে অতি চালাকি করতে গিয়ে সবার কাছে শত্রু হয়ে আপনি প্রতিষ্ঠিতও হতে পারবেন না। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই 10-15টা হুন্ডা, 50-100 জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফ্যাসিস্টের দোসর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট, ডাকাতি, ধান্দাবাজি, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে। আর এই যে মবকারীরা, এরা কারা? দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে 4 থেকে 5 জন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন, আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন। আর এই মবকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে, সে হচ্ছে এনসিপির হান্নান মাসুদ। কারণ 3 জন মবকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ। এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন, একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো এই যখন অবস্থা, যে কোনো মুহূর্তে আপনিও এই ঝামেলায় পড়তে পারেন। তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন, এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য। তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে। বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় 1-1.5 ঘন্টার একটা বৈঠক করেছিলেন। সেখানে নানান প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব। তো সেই মব ভায়োলেন্স, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না, বোঝাই যাচ্ছে। এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন। আর বেশিরভাগ জায়গায় মবগুলোর যে দৃশ্যপট আমরা দেখি, তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা 2টা দৃশ্যপট দেখেছি।
যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায়, যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে, অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে, তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয়। এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয়? না। দেখেন, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা ইউনূস সরকারের প্রতি আস্থাশীল, বর্তমানে ইন্টারিমের প্রতি আস্থাশীল। আপনাদের মাথায় রাখতে হবে, দেশে আইন আছে। আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে, সে গ্রেপ্তার হয়েছে, আদালত তার সাজা দিবে, যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে। কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, গেটের মধ্যে আবার তার মবের শিকার, ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে, কখনো উকিলের বেশে, কখনো লোকাল হিরোর বেশে, কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে। আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে। কেন? একটা বাড়িতে ঢুকা যাচ্ছে, যে ভিডিওর প্রথমে বললাম, পুরা এক ঘরে কে আছে বলে ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাঙা, মুহূর্তের মধ্যে লুটপাট। শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। খবরটা শুনে একটু কি চমকে উঠছেন? চমকে ওঠারই মতোই খবর বোধ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উইথড্র হবে, কেন তুলে নেওয়া হবে, কি এমন ঘটনা ঘটলো? শেখ হাসিনাকে নানাভাবে বিচারের মুখোমুখি করা, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সব থেকে বেশি আয়োজন এবং সব থেকে বেশি আলোচনা যখন দেশে চলমান, ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটলো বাংলাদেশে, তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন। ভাবনাটা একান্তই আপনার। তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আরেকটু অনুধাবন করতে পারবো। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগে বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। 48 ঘন্টা আগে করা এই মামলা প্রত্যাহার করা হলো। কেন করা হলো, কি কারণে করা হলো? সংবাদপত্র বলছে 2024 সালে ডামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ 193 জনের নামে মামলা করা হয়েছিল। 48 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী। এখানে আরও 150-200 অজ্ঞাত আসামিও ছিল। বুধবার সকালে জেলার মুখ্য মহানগর হাকিম ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রায়হান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন এবং তা নথিজাত করার আদেশ দেন। লুৎফর রহমান পরিদর্শক আরও বলেছেন, এতে করে এই মামলাটি চালানোর আর প্রয়োজন থাকলো না, অর্থাৎ এই মামলাটি ডিসমিস হয়ে গেল। 2024 সালের 7ই জানুয়ারি, গত বছরের 7ই জানুয়ারি যে নির্বাচন করা হয়েছিল, সেই নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছিল। সেই অভিযোগে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে 193 জনকে আসামি এবং আরও 200 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল। 48 ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন। তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে। এটা বিএনপির উপরের সিদ্ধান্ত। কি বলছেন তিনি? তিনি বলেছেন, ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে। প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন, আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন, কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না। বলেছেন, কেন মামলা দায়ের করা হলো, কেনই বা প্রত্যাহার করা হলো, বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন, এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল। ডামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত তাদের নামেই মামলা করা উচিত। এ ধরনের মামলায় সাধারণত বাদী ও তার সঙ্গী ও লোকজনের বাণিজ্য করার মানসিকতা থাকে। মামলাটি প্রত্যাহারের কথা জানতে পেরে তিনি বাদীকে ধন্যবাদও জানিয়েছেন। বাদী জানিয়েছেন, এটা উপর মহলের সিদ্ধান্ত, বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয়। তাহলে বিএনপি কোন পথে এগোচ্ছে? কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায়, একটা সংযোগ সূত্র যদি তৈরি হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী সরকার পতনের পর সেনা প্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ইন্টারিমকে আপনার এই ক্ষমতা, প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিক মতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে, ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো।
আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না, যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা। তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়, তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই। আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে, সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলেই মসজিদ বা বক্তব্য থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস, মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো, আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল, ঢাকার দক্ষিণের একজন সিটিজেন, তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন, রিট করেছিলেন, এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি। এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী সরাসরি গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছেন। সেখানে বলেছেন এই রায়টির পক্ষপাতদুষ্ট হয়েছে কারণ বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন, তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেওয়া হবে না। এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যে, চলুন আমরা তার মুখ থেকে এক নজর শুনে আসি। এককভাবে পিনাকি ভট্টাচার্যের একটা বিরাট বিজয় আমরা সেলিব্রেট হতে দেখছি সোশ্যাল মিডিয়ায়। আসলেই পিনাকি যাকে ধরেন সে জয় বাংলা হয়ে যায়, তার প্রমাণ আমরা দেখলাম। বিএনপিও পারল না। মানে পিনাকি একটা ইনস্টিটিউট, পিনাকি একটা প্রতিষ্ঠান, অনেক রাজনৈতিক দলের চাইতে এক পিনাকি পাওয়ার বেশি। পিনাকির যে কত পাওয়ার এটা তো আপনারা দেখেছেন, যেমন ভারত পিনাকিকে ভয় পায় বলে ভারতে পিনাকির চ্যানেল নিষিদ্ধ, ব্যান। আবার শেখ হাসিনা পিনাকিকে থ্রেট দেয়। এর মানে শেখ হাসিনা পিনাকিকে ভয় পায়, আওয়ামী লীগের লোকজন পিনাকি হত্যা করার কথা বলে, মানে পিনাকিকে নিয়ে খুব ভয় আছে তারা। সেই পিনাকি পররাষ্ট্র সচিবকে ধরেছিল, বেশ কয়েক মাস যাবত ধরেছিল, কয়েকটা এপিসোড বানিয়েছে যে পররাষ্ট্র সচিব বিএনপি পরিবারের লোক, বিএনপি নেতার ভাই, নানান কিছু। এর মানে বিএনপি তাকে রক্ষা, বিএনপি রেকমেন্ডেশনই হয়েছেন। বিএনপি এই পররাষ্ট্র সচিবকে রক্ষা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে ডেফিনেটলি, কারণ বিএনপি নেতার ভাই রক্ষা তো চেষ্টা তো করবেই, কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত এই পররাষ্ট্র সচিব তিনি চলে যাচ্ছেন বা চলে যেতে বাধ্য করা হচ্ছে, হোয়াট এভার ইজ। বাংলাদেশে যদি কাউকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় তুমি পদত্যাগ করো, তাকে স্যাক করা হয় না, কিন্তু পদত্যাগ করতে বলা হয়। এমনকি দেখেন এই আমাদের জুলাই বিপ্লবের পর বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসরদেরকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি, পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা বাংলাদেশে একটা কালচার। তো এখন পররাষ্ট্র সচিব জসিম সাহেব চলে যাচ্ছেন, এটা পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, এবং নতুন ভারপ্রাপ্তকে দায়িত্ব পালন করবেন, এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত এসে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র সচিব। এই সব ঠিকঠাক হয়ে গেছে। এখন পররাষ্ট্র সচিবকে বরখাস্ত করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, নিজের ইচ্ছায় গেছেন এটা বলি না। এখন কেন বাধ্য হয়েছে? আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্যের ধারাবাহিক চেষ্টার ফলে পররাষ্ট্র সচিব জয় বাংলা হয়ে গেছে। এটা পিনাকির একটা বিরাট বিজয়, নৈতিকতার বিজয়, সত্যের বিজয়। আপনি যদি সত্যের পক্ষে থাকেন আর সে দেশে যদি বাক স্বাধীনতা থাকে, আপনি অন্যায় করলে আপনি টিকতে পারবেন না। বাংলাদেশে এখন এটা হচ্ছে। এরকম আরো যারা এখন সেনাপ্রধানকে মোটামুটি ধরেন, আবার অত বেশি কঠিনভাবে ধরেন না। সেনাপ্রধানকে ধরলে আমার বিশ্বাস সেনাপ্রধানকে জয় বাংলা করতে পারবেন, তবে ইটস ডিফারেন্ট। সেনাপ্রধানকে জয় বাংলা করার পররাষ্ট্র সচিবকে জয় বাংলা করা এক নয়। দর্শক, পিনাকির বক্তব্যে সরকার যে নড়ে চড়ে বসেছে তার প্রমাণ এটা। পররাষ্ট্র সচিবই জানিয়েছে, পররাষ্ট্র সচিবরা জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে, কত কারণ থাকতে পারে, আসলে কিছু না। এটা হচ্ছে ওই পিনাকি যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের খণ্ডন নেই বলে সরকার তাকে
গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি। দর্শক শ্রোতা, এই নিউজগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু ধারণা করতে পারি এবং এইগুলা দেখে আপনাদের কি মন্তব্য এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।